জয় গুরু। আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হলো পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেবের বলা এমন একটা কথা, এমন একটা বিষয় নিয়ে যেখানে এই সমস্যাটা হয়তো দেখবেন অনেকের জীবনেই অনেকেই হয়তো ফেস করে থাকে, অনেকেই হয়তো এটা নিয়ে খুবই ভাবে, যার ফলে একটা স্বাভাবিকভাবেই পরিবারের মানুষদের চিন্তা হয়ে পড়ে যে এক্ষেত্রে একে কি করে সামাল দেওয়া যাবে, এক্ষেত্রে কি করে এ নিজেকে একটা সুস্থ করে তুলবে, বিষয়টা কি আর কি নিয়েই বা দাদা বলেছেন। আশা করি তা আপনারা এই আলোচনার মাধ্যমে শুনতে পারবেন। যাই হোক, আজকের এই আলোচনাটি এবার আমি শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি আজকের এই যে টপিকটি আপনারা এই আলোচনার মাধ্যমে অতি অবশ্যই শুনতে পারবেন। আমরা দেখবেন অনেক সময় বিভিন্ন রকম ঝামেলা, ঝঞ্ঝাট ইত্যাদি নানান জিনিসে মশগুল হয়ে যায়, মত্ত হয়ে যায়। এখানে মশগুল হয়ে যাওয়াটা আনন্দের কোনো বিষয় না। বলতে পারেন কাদার মধ্যে পাটা যেমন আস্তে আস্তে ঠিক ঢুকে যায়, অনেকটা যাওয়ার পরে বোঝা যায় যে কোথাও কোনো একটা গভীরে আমার পাটা আটকে গেছে, আমি ফেসে গেছি। জীবনের এই ঝামেলা, এই ঝঞ্ঝাটের গল্পটাও ঠিক তাই। এই কাদার ভিতর যেমন উপর উপর যখন আমরা হাঁটি, দেখবেন হঠাৎ করে কোনো জায়গায় পাটা যখন ঢুকতে থাকে না, একেবারে কিন্তু সরাসরি তা ঢুকে যায় না, আস্তে আস্তে করে যেন কাদাটা ভিতর দিকে আমায় টানছে বলে মনে হবে। কিন্তু সেটা ফিল করতে পারবো আমি তখনই, মনেটা হবে তখনই যখন আমি সেখান থেকে হয় আরো এগোনোর চেষ্টা করছি কিন্তু এগোতে পারছি না, আটকে যাচ্ছি। আর আরেকটা কখন হয়, যখন আমি হয়তো সেদিকে একটু তাকাই, কোনো কারণে যদি আমার নজরটা পড়ে, তাই না? এই কারণে এই যে ঝামেলা, এই যে ঝঞ্ঝাট, এই যে জিনিসগুলি সাধারণত তখনই দেখা যায় যখন জীবনে আমরা নিজেকে নিয়েই খুবই যখন ব্যস্ত হয়ে পড়ি, যখন জীবনে নিজেকে বাদ দিয়ে কোনো গল্পই আর যখন থাকে না। সব ক্ষেত্রে আমি দেখছি কি আমার এখানে কি আছে, আমি এখানে কি পাবো, আমার এখানে কি ঘটছে, সব ক্ষেত্রে নিজের স্বার্থই হলো বলতে পারেন লক্ষ্য। সেই মানুষ জীবনে তার ঝামেলা, তার ঝঞ্ঝাট থাক কত না থাক কত, তার মন কিন্তু এমনই হবে যেখানে সে ঝামেলায় পড়বে, ঝঞ্ঝাটপূর্ণ জীবন তার হবেই। কেন? তার কারণ সে ভেবেছে তার স্বার্থ পূরণটাই হচ্ছিল তার জীবনের লক্ষ্য। যেগুলোর অভাব আছে জীবনে, শুধু সেগুলোকেই পরিপূরণ করাটাই হচ্ছিল বুঝি জীবনের সবকিছু বলতে পারেন সেটেল করে নেওয়া। সেটাই হচ্ছিল জীবনের বলতে পারেন একটা কোনো জায়গায়, একটা কোনো পজিশনে একটা স্যাটিসফ্যাক্টরি লেভেল রিচ করে নেওয়া। কিন্তু এটাই মানুষ বুঝতে পারে না যে ঠিক তার পরবর্তীতেই তার জন্য অপেক্ষা করে আছে তার জীবনের একটা ঘোর অন্ধকার, যেখানে জীবনটা যখন প্রবেশ করবে সেখান থেকে তাকে বের করাটা খুবই মুশকিল হয়ে পড়ে। কেন? হয়তো একটু কষ্টকর হবে, কিন্তু হলোটা কেন? তার কারণ সেই যে গর্তটা এতটাই গভীর, সেখানে আমি এমনভাবেই পড়েছি যে সেখান থেকে আমার নিজের আর ক্ষমতাটা নেই আমি যে উঠে দাঁড়াবো। যার ফলে জীবনের গল্পটাকেই এমন সাজাতে হয় যাতে সেই সব পরিস্থিতি এলেও যাতে আমি সতর্ক থাকি, আর সেই সব পরিস্থিতি এলেও যাতে আমি তা ওভারকাম করে যাই। আর তা একমাত্র সম্ভব তখনই যখন জীবনে এমন একজন কেউ থাকেন যিনি আমাকে সেই অবস্থা থেকে পার করিয়ে নেন। কি করে?
না তিনি সেই পথটা দেখিয়ে দেন। তিনি তখন দাঁড়িয়ে থাকেন সেই হাত বাড়িয়ে, যখন আমি সেই গর্তের মধ্যে পড়ে আছি তাও তিনি দাঁড়িয়ে আছেন হাত বাড়িয়ে আমাকে তুলে নেওয়ার জন্য। শুধু কর্ম আমায় এতটুকুই করতে হবে, আমি হাতটা যেন বাড়াই। তা না হলে তার শত চেষ্টাও সেক্ষেত্রে কি হয়, শুধু কেবলমাত্র একতরফাই হয়ে যায়। অর্থাৎ তিনি শুধু চাইলেন আর আমি চাইলাম না, যার ফলে কি হয়, তিনি তার এত চেষ্টা করেও তিনি অবশেষে ব্যথিত হন, তিনি দুঃখটা পান। এই কারণে এইসব সতর্কতা, বিশেষ করে কারণমুখী হওয়াটা, এই কারণেই ঠাকুর কিন্তু জোর দিয়েছেন। ঠাকুর বলতেন না যে আমরা যদি কোনো জিনিসের কারণ খুঁজে বের করার যখন চেষ্টা করি, তখন আমরা সেটার রুটে গিয়ে যে পৌঁছালাম, ফার্দার যখন সেই রকম যদি কোনো অবস্থা হয়, সেই রকম যদি কোনো সিচুয়েশন আসে, কিংবা সেই রকম কোনো যদি ঘটনা ঘটতে যাচ্ছে বলে মনে হয়, তখন আগে থেকেই আমরা বুঝে যাই যে কি করতে হয় না করতে হয়। না হলে, কথাটা এই কারণে বলা, কিছুদিন আগে আচার্যদেবের কাছে একজন এসে নিবেদন করছেন যে তিনি জীবনে একটা, বলতে পারেন খুবই একটা বিশাল বড় একটা জায়গা থেকে তিনি যে বেঁচে ফিরেছেন। তার এমনই একটা ঘটনা ঘটেছিল একবার, সেই ঘটনাটা শুনে মনে হবে এটা আবার কি ঘটনা, কিন্তু হয়তো একটা মানুষের জীবনটা বেঁচে গেছে। ঘটনাটা ছিল এরকম, যেখানে তিনি কোনো একটা জায়গায় তিনি হেঁটে হেঁটে যাচ্ছিলেন। এবারে তিনি তার প্রফেশনে যে কাজ করেন, সেখানে তিনি ওই হাওয়াই চপ্পলের মতন যেসব ওই চপ্পল হয়, তিনি সেই চপ্পল পরে তিনি কাজ করছেন। কাজ যেখানে তিনি করছেন, কাজ করার সময় কি হয়, তার পায়ে তখন কাদা লাগে। তার পায়ের মধ্যে যে কাদাটা লাগে, যার ফলে কি হয়, তিনি সেই কাজ যে করছেন, ভার যে তুলছেন, সেগুলো তুলে যে নিয়ে যাচ্ছেন, নিয়ে আসছেন, ইত্যাদি যে তার নানান কাজ চলছে, তিনি তারই ভিতরে একটা জায়গায় এমন করে স্লিপ খেয়ে পড়েন, যেখানে বলতে পারেন তার জীবনটা মানে যেতে যেতে যেন ঘুরে এসছে। এমনই কেবলমাত্র পরমপিতার দয়া, তাছাড়া সেসব জায়গায় বাঁচাটাই মুশকিল। অর্থাৎ তিনি যেভাবে পড়েছিলেন আর যে জায়গায় পড়েছিলেন, সেটাই তিনি এসে দাদার কাছে নিবেদন করছেন যে আগে পরমপিতার দয়ায় আর আপনার দয়ায় যে আমি জীবনে এইরকম একটা জায়গায় যে বেঁচে ফিরেছি। তখন পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব শুনে বলছেন, সবই তো ঠিক আছে, বুঝলাম, পরমপিতার দয়ায় যে জীবন ফিরে পেয়েছেন সেটাও বুঝলাম, কিন্তু কি কারণে ওই রকম ঘটলো সেটা কি আপনি বুঝেছেন? সেটা কি আপনি ধরেছেন? তখন সেই দাদাটি কিছু তখন বলেন না, তিনি আর কিছু তখন বলতে পারছেন না। তখন দাদা আবার তাকে জিজ্ঞাসা করেন, আপনি কোন কারণের জন্য আপনার সেই রকম একটা অবস্থা হলো, সেটা কি আপনি ধরেছেন? সেটা যদি না ধরেন, তাহলে পরবর্তীতে আবার যদি ওইরকম হয়, তাহলে সতর্কতা অবলম্বন তো করাটা হবে না। আগে থেকে যদি আমি একটা জিনিস ঘটার পরেও যদি আমি তার কারণটাকে যদি খুঁজে না বের করি, পুনরায় যদি আবার সেই জিনিসটা ঘটে, তাহলে সেক্ষেত্রে আমি তখন পরমপিতার দয়ায় আগের বারে তো বেঁচে গেলাম, কিন্তু বেঁচে যাওয়ার পরে কোন কারণটা যে ঘটেছিল সেটাকে যদি না বের করি, তাহলে সেক্ষেত্রে কি হয়, তার দয়াটাও যে আমি এর আগের বার পেয়েছিলাম সেটাকে সঠিকভাবে ইউটিলাইজ করা হয় না। যার ফলে কি হয়, সেক্ষেত্রে একটা অঘটন হয়তো ঘটে যেতে পারে। তাই সেসব ক্ষেত্রে কেন আমি সতর্ক হব না? তখন আচার্যদেব তাকে বলেও দিচ্ছেন যে কি কারণে যে এরকম হলো। তখন দাদাকে বলেনও যে আপনি যে কাজ করছেন, সবচাইতে প্রথম আপনি যে চপ্পল পরে গেছেন, কেন সেই চপ্পল পরে আপনি গেছেন? আপনি জানেন না যে আপনি যে কাজ করছেন সেই কাজে যে সেই রকম জুতো ব্যবহার করা ঠিক না, তাদের যে স্লিপ খাওয়ার সম্ভাবনা যে প্রচণ্ড আছে। দ্বিতীয়ত, আপনার পায়ের সারফেস অর্থাৎ নিচের দিকে
যখন কাদাটা লেগেছিল, তখন বিজ্ঞান বলে যে সেক্ষেত্রে যদি সেই রকম কোনো চপল টপল যদি পরা হয়ে থাকে আর কাদাটা এমনভাবেই লেগেছে পায়ে, তাহলে সেসব ক্ষেত্রে যে আমাদের পড়ে যাওয়ার যে সম্ভাবনা যে থাকে, এগুলো বলতে পারেন ছোটবেলাকার ফিজিক্সেরই কয়েকটা কনসেপ্ট, কিন্তু এই জিনিসগুলো জীবনে তো মেনে চলা দরকার, তাই না? ছোটবেলায় নয় ফিজিক্সে পড়েছিলাম, কিন্তু বড়বেলায় কিছু না হলেও প্র্যাকটিক্যাল লাইফে আমাকে তো সতর্ক থাকতেই হবে। তখন সেই দাদাটি বুঝতে পারেন যে কি কারণে, কেনই বা তার জীবনে পরম পিতার দয়া তিনি যে পেয়েছেন, আর কেনই বা তাকে যে সে কারণটা যে খুঁজে বের করতে হতো। শিক্ষণীয় এটাই, শেখার এখানে একটা জিনিসই, তা হচ্ছে এই ঘটনার ভিতর দিয়ে আমি কি শুনবো, আমি কি বুঝবো। আমি যেটা বুঝবো তা হলো যেন আমার জীবনেও আমি এই সব ক্ষেত্রে যেন লক্ষ্য রেখে চলি। শুধু আমার ক্ষেত্রে এই ঘটনাতেই না, অন্য যে কোনো ঘটনাতেও কোনো একটা এমন জিনিস যেটা আশানুরূপ নয়, কিংবা যেটা বলতে পারেন ঘটাটা ঠিক না, তাহলে কেন সেটা ঘটলো সেটা যদি আমি না বের করি, তাহলে বারবার যদি আমার জীবনে তা ঘটে, বারবার হয়তো সেই আঘাত পাবার সম্ভাবনাটা থেকে যায়। এই কারণেই এই যে জিনিসগুলি ছোট ছোট জিনিস, অথচ জীবনে কিন্তু বলতে পারেন বিশাল এগুলোর প্রভাব, ইম্প্যাক্ট খুবই, যার ফলে এই যে প্রসঙ্গে আমরা ছিলাম, এই যে ঝামেলা বা এই ঝঞ্ঝাট যেটা নিয়ে শুনছিলাম, আদতে এই ঝামেলা বা ঝঞ্ঝাটে সেই মানুষই দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই পড়ে যে কেবলমাত্র নিজের চাহিদা নিয়েই থাকে, যে কেবলমাত্র নিজেকে নিয়েই মত্ত। এই কথাটা আজকে সকালবেলায়, অর্থাৎ বলতে পারেন যখন তিনি বেলা 10:30 নাগাদ, 10টা 11টা নাগাদ যখন যে বসেন, তখনই তিনি একটা সময় একজন এসে নিবেদন করেন, তারা পুরো পরিবার এসেছিলেন, তাদের ভিতর থেকে সেই দম্পতির ছেলে আর মেয়ে, তার ছেলের এই সমস্যাটা, তাতেই আচার্যদেব বলেন তার কারণ হচ্ছিল ও নিজেকে নিয়েই মত্ত, যার ফলে ওর জীবনে এতটা ঝামেলা, যার ফলে ওর জীবনে এতটা ঝঞ্ঝাট। ও নিজেকে ছাড়া কিছুই বোঝার চেষ্টা করে না, যার ফলে নিজেকে নিয়ে এতটাই ভাবে যে বলতে পারেন একটা ওভার থিঙ্কিং যে আমরা বলি, সেই ওভার থিঙ্কিংটাই ওর জীবনে ঝামেলার ঝঞ্ঝাটের কারণ হয়ে দাঁড়িয়ে গেছে। তার কারণ নিজেকে নিয়ে আমি যত ভাববো, জীবনটা তত কিন্তু ন্যারো হয়ে যায়, জীবনটা কিন্তু তখন বিস্তারে যেতে পারে না। কেন যেতে পারে না? তার কারণ তখন এই জীবনটা কেবলমাত্র একটা জিনিসকেই কিন্তু ফলো করে সব কিছু করছে, যার ফলে তার জীবনে তার ভাবনা চিন্তা, তার থট প্রসেস, তার সব কিছুই তখন আস্তে আস্তে এতটাই পাতলা হতে থাকে, এতটাই বলতে পারেন সরু হয়ে যায় যে জীবনে খুবই তখন ধাক্কা ধাক্কি লাগে। কিন্তু যার জীবনটা যতটা প্রসারিত, যতটা চওড়া, যে তার জীবনটাকে বিস্তারে নিয়ে গেছে, সেক্ষেত্রে সেই লম্বা চওড়া একটা রাস্তায় ধাক্কা ধাক্কি খাওয়াটা এত বলতে পারেন সচরাচর দেখা যাবে না। কেন? তার কারণ খুবই চওড়া একটা রাস্তা হয়েছে। এই কারণে জীবনে আমি যাই করছি না কেন, জীবনে এতটুকু আমি অন্তত যেন একটু সময় রাখি যেখানে নিজেকে বাদ দিয়ে কিছু না হলেও আমার চিন্তায় অন্তত আসবে না যে এখানে আমার কি আছে বা কি নেই। তো এমন এতটুকু যেন সময় রাখি যে ক্ষেত্রে আরেকজনের জন্য, আরেকটা কোনো কিছুর জন্য যাতে আমি জীবনটাকে কাজে লাগাই। এবারে দেখা গেল আমি ঠাকুর নিয়ে চলছি,
আমি এমন একটা সময় বের করলাম যেখানে আমি দুটো গুরু ভাইয়ের বাড়িতে গেলাম। এমন দুটো গুরু ভাইয়ের বাড়িতে গেলাম যেখানে হয়তো তারা তাদের জীবনে এমন একটা অবস্থায় আছে যেখানে হয়তো তাদের পাশে কোনো একটা মানুষের প্রয়োজন। এবারে তা যে কোনো রকম ভাবে হোক না কেন, তা মানসিকভাবে, শারীরিকভাবে, আর্থিকভাবে, যেভাবেই হোক না কেন, আমার সাধ্য অনুসারে যা কুলায় যেন আমি তা অবশ্যই করি। তা না হলে আমি কি ঠাকুরের মানুষ যে শুধু নিজেকে নিয়েই ভাবে আর শুধু আনুষ্ঠানিক কয়েকটা কাজেই যেন আমি বীর দর্পে গিয়ে দাঁড়িয়ে গেছি একটা ক্যাপ্টেনের মতো। আজকেই এইসব কথা পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব অনেকক্ষণ ধরে আলোচনা করেছেন, প্রায় কাছাকাছি আধা ঘন্টা 40 মিনিট মতন এইসব নিয়ে আলোচনা করেছেন যে আমরা ঠাকুর নিয়ে যেভাবে চলছি আদতে সেখান থেকে প্রাপ্তির আশাটা যে কতটুকুও যে আছে আর নেই। আমাদের চলাটাকে যে আরো কেমন ভাবে আরো পরিবর্তন করতে হবে, এসব নিয়ে দাদা এত কথা আজকে বলেছেন যেগুলো না শুনলেও যেন মনে হয় তাহলে কতটা আমি এখনো পিছিয়ে, যার ফলে তিনি দুঃখ করে এসব কথা তিনি বলছেন। তার মানে আমি সেরকম এখনো হয়ে উঠতে হয়তো পারিনি, তাই আমায় হয়ে উঠতে হবে। যদিও ভক্তির জগৎ একটা এমনই জগৎ যেখানে বলতে পারেন একটা অসীম অনন্ত এমন একটা রাস্তা যেখানে যত এগোনো যায় তৃষ্ণা তত আরোই বাড়তে থাকে, যেন মনে হয় এখনো কিছু হয়নি, আরো অনেক কিছু করতে হবে, আরো অনেক কিছু বাকি। তাই এইসব নিয়ে যেন আমি জীবনে কিছু না কিছু করি, সব সময় যেন নিজেকে নিয়ে না ভাবি, এই কথাটা তিনি বারবার বলছেন। এমনকি পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব আরো একটা কথা বলছেন যে আমাদের দেশে আমাদের তো তাও একটা সুযোগ আছে, আমাদের তো তাও একটা বলতে পারেন আমাদের একটা কালচার, আমাদের একটা বলতে পারেন ট্র্যাডিশন, যাই বলি না কেন, এমনই একটা আমাদের দেশে যে আমরা একে অপরের খোঁজ নিচ্ছি, আমরা একে অপরের পাশে গিয়ে দাঁড়াচ্ছি, কে কেমন আছে কে কেমন নেই। একটা অচেনা মানুষের সাথে রাস্তায় যখন দেখা হচ্ছে, হঠাৎ করে কোনো একটা কারণে যদি কথা বলা শুরু হয়, তখনই হয়তো জিজ্ঞাসা করছি যে আপনি কেমন আছেন, আপনার পরিবারের লোকজন কেমন আছে, আপনার ছেলেমেয়েরা কি করে না করে, ইত্যাদি নানান বিষয়। এই জিনিসটা যদি বাইরে কিংবা অন্য কোনো দেশেও যদি করা হয় না, এমন কিছু কিছু দেশ আছে সেখানে এই সব জিনিস জিজ্ঞাসা করাটাও না একটা ইলিগাল একটা কাজ, যেন মনে হবে আইনের দিক দিয়ে ঠিক না। আর এগুলো সেক্ষেত্রে খুবই বলতে পারেন রেস্ট্রিকশন, খুবই রেস্ট্রিক্টেড সেগুলো। তাহলে সেক্ষেত্রে আমি যখন এইসব জিনিস পাচ্ছি জীবনে, তাহলে আমি কেন এগুলো আমি মেনে চলবো না, কেন এগুলো থেকে বঞ্চিত হব? আর ঠাকুর যেখানে কি বলছেন না, স্বার্থপরতাটা স্বাধীনতা নয় গো, বরং স্বাধীনতার অন্তরায়, তাই না? যার ফলেই তো ঠাকুর বলেছেন এই যে ইন্ডিপেন্ডেন্স মানে কি, ইন্ডিপেন্ডেন্স মানে হচ্ছে হলো ইন্টারডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট মানে ইন্টারডিপেন্ডেন্ট, মানে আমরা একে অপরের সাথে একে অপরকে নিয়ে আমরা এমনভাবেই চলছি যেন সেখানে 100টা মানুষ একটা জায়গায় যদি আছে, একজনের যদি একটু এদিক ওদিক কিছু হয়েছে, বাকি 99টা মানুষ তার প্রাণ ছটফট, তার প্রাণ এমন আকুতি করছে যে আরে তাকে তো ঠিক করতে হবে, তার মন ব্যাকুল হচ্ছে, তার প্রাণ তখন কি না সেই রকম ডাক দিচ্ছে যে ওকে তো ঠিক করা লাগবে, সে এরকম হলে তো হবে না, সেও আমাদের একজন। এই যে একটা আপন ভাব, যার ফলেই তো ঠাকুর বললেন কি, পড়শিরা তোর নিপাত যাবে, তুই বসে সুখ খাবি বুঝি, যা ছুটে যা তাদের বাঁচা, তারাই যে তোর বাঁচার পুঁজি। যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করবো। শেষ করার আপনাদের কাছে একটি কথা বলবো,
যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সর্বিত শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আর এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।